শুরু করবো। আসসালামু আলাইকুম শিক্ষার্থী এবং বন্ধুরা। কারণ তোমরা এখানে যারা রয়েছো, যারা ফার্স্ট টাইমার তারা শিক্ষার্থী, এবং যারা সেকেন্ড টাইমার রয়েছো তারা মোটামুটি আমার ব্যাচমেট বা আমার বন্ধু সমতুল্য। তো তোমরা যারা এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ছুটোছুটি করছো, তোমাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমাদের সর্বশেষ পরীক্ষা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো গত বছর আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। আজকে আমার সেই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে কিছু গাইডলাইন এবং সাজেশন দিতে এসেছি। আশা করি তোমাদের এটি জিনিসটা উপকারে লাগবে। তো দেখো, যেহেতু তোমাদের সর্বশেষ পরীক্ষা, এবং বলতে যাই যে 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 জন্ম মৃত্যু ঢাবি যেমন একবার আসে, ঠিক তেমনি আসলে যারা সেকেন্ড টাইমার তোমরা, তোমাদের জন্য এটা আসলে লাস্ট সুযোগ। তো লাস্ট সুযোগ হিসেবে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে আরেকটু ঝালিয়ে ঝালিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করতে পারবা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? তো তোমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো আমরা শুনবো আজকে। আমি কিছু কথা বলবো, দেন তোমাদের প্রশ্নগুলো নেব, সেই প্রশ্নের আলোকেই আজকে মেইনলি এই সেশনটা যাবে। ঠিক আছে? তো প্রথমেই আমাদের যে করণীয় জিনিসটা কি, যে আমি একটা পরীক্ষার হলে যাব, আমার শেষ পরীক্ষার হল বলতে গেলে এবছরে। তো প্রথম যে করণীয়, আমি আমার ভর্তি পরীক্ষার সময় যেটা করেছিলাম, লক্ষ্য করো যে আমার যে প্রথম পরীক্ষা ছিল সেটা ছিল বিউপি, এবং সর্বশেষ পরীক্ষা যেটা ছিল সেটা হচ্ছিল জিএসটি। আমি প্রথম এবং শেষ দুটাতেই আমি সেকেন্ড হয়েছিলাম। তার একটা কারণ ছিল, কারণটা হচ্ছে আমি টেনশন ফ্রি ছিলাম। প্রথমত বিউপিতে চান্স হোক বা না হোক আমি ওখানে পড়বো না, এটা একটা টেনশন ফ্রি থাকার কারণ। আর জিএসটিতে পরীক্ষা সর্বশেষ পরীক্ষা, তার আগে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স হয়ে গিয়েছে, সেজন্য আমার ওইখানেও যে ভর্তি হইতেই হবে এমন কোনো চাপ ছিল না। তুমি চান্স পাইতে গেলে তোমার যেটা আগে সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে তোমাকে টেনশন ফ্রি থাকতে হবে। তুমি টেনশন নিয়ে পরীক্ষা দিলে তুমি জানা জিনিসটাও ভুল করবা। ঠিক আছে? তুমি যত বেশি টেনশনে থাকবা তোমার প্রশ্ন, জানা প্রশ্ন তত বেশি ভুল হবে। দেখো, আমার সবচেয়ে বড় ড্রিম ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আমরা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা ইউনিভার্সিটিতে মেরিট সবচেয়ে পেছনে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় নার্ভাস হয়ে গেছিলাম, আমি টেনশনে ছিলাম। আমার যে সকল বিশ্ববিদ্যালয়ে টেনশন ছিল না আমি সেখানে টপ রেজাল্ট করছি। গুচ্ছ সর্বশেষ পরীক্ষা ছিল, সেখানে কোনো টেনশন ছিল না। আমার আগে চান্স হয়ে গেছে অন্যান্য জায়গায়, আমি হাসি খেলে পরীক্ষা দিয়েছি, সেকেন্ড হয়ে গিয়েছি। ঠিক আছে? তো তোমরা যেটা প্রথমে করবা সেটা হচ্ছে টেনশন ফ্রি থেকে এখন প্রস্তুতি নিবা, ঠান্ডা মাথায় প্রস্তুতি নিবা। আরেকটা বিষয়, তোমাদের যেহেতু বাংলা কত মার্কস থাকবে? 35 মার্কস, তাই না? ইংরেজি থাকবে 35 মার্কস, এবং জিকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আর তোমাদের জিকে থাকবে কত মার্কসের? 30 মার্কসের তোমাদের জিকে থাকবে। এই যে বাংলা জিকে, এই যে 35 35 30, এই যে বাংলা আর ইংলিশে আমাদের দুটা মিলে কত মার্কস? 70 মার্কস। আর ইংলিশ জিকেতে আমাদের 30 মার্কস। তাহলে দেখো, আমরা সবসময় লাফালাফি করি যে ভাইয়া জিকেতে মৌলিক জিকে কি আসবে না আসবে। তুমি বিগত সালের যে প্রশ্ন ব্যাংক যদি একটু বিশ্লেষণ করো, দেখবা মৌলিক জিকে থেকে কয়টা প্রশ্ন আসে? 8টা বা 10টা। আর আমরা যে জেনারেল জিকে গুলা পড়ি সেখান থেকে কয়টা কোশ্চিন আসে? প্রায় 20 থেকে 22টা। তাহলে তুমি দেখো, তুমি 8 10টার পেছনে ছুটতে গিয়ে এই 20 22টার তুমি হারাই ফেলতেছো না? তো তাহলে এই যে শেষ মুহূর্তে যাদের মৌলিক জিকে একদমই কিছু পড়া হয় নাই, তাদের নতুন করে কিছু ধরারও দরকার নাই। তুমি পূর্বের যে জিকে গুলা পড়েছো, অর্থাৎ সে 20 22 মার্কের পেছনে ছুটো, 8 10 মার্কের পেছনে ছুটে লাভ নাই তোমার। বুঝতে পারছো? তুমি প্রশ্ন ব্যাংক গুলো একটু বিশ্লেষণ করবা, দেখবা যে মৌলিক জিকে নিয়ে আমরা তো লাফালাফি করি, ঠিক আছে, মৌলিক জিকে আসে, বাট কোনটা বেশি আসে তোমার সেটা আগে ফলো করতে হবে। তোমার সবচেয়ে বেশি আসে মৌলিক জিকের থেকেও আমাদের জেনারেল নলেজটা, তাই এটা আগে বেশি ফোকাস করো। আর মৌলিক জিকের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা যে কোনো সাবজেক্টে, অর্থনীতি হোক, সমাজবিজ্ঞান হোক, বা পৌরনীতি হোক, যেটাই হোক, কোনো কিছুই তোমার ডিপলি কখনোই পড়বা না। কারণ অত ডিপলি পরীক্ষার প্রশ্ন আসে না, একদম বেসিক থেকে কোশ্চেন আসে। কারণ কি? কারণ প্রশ্নকর্তা জানে যে এখানে সবাই ইকোনমিক্সের স্টুডেন্ট না, এখানে সবাই যুক্তিবিদ্যার স্টুডেন্ট না, এখানে সবাই সমাজবিজ্ঞানের স্টুডেন্ট না। ঠিক আছে? তো সেজন্য যে কোনো মৌলিক জিকে যদি পড়তেই হয়, একদম তার বেসিক কনসেপ্ট গুলা ক্লিয়ার করে যাবা। শেষ মুহূর্তে একদম শুধুমাত্র বেসিক কনসেপ্ট গুলা ক্লিয়ার করে যাবা। এবং আরেকটা জিনিস যে কত এত কিছু পড়বো কখন, তুমি জাস্ট এখন কি করবা? তুমি শেষ মুহূর্তে জাস্ট এমসিকিউ পড়বা। ঠিক আছে? তুমি এই 10 দিনে তুমি বাংলা ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, জিকে পুরো বই কখনোই কমপ্লিট করা সম্ভব না। তোমার কাজ হচ্ছে একদম ধরে ধরে, ঠিক আছে, যে কোনো টপিক ধরে ধরে জাস্ট এমসিকিউ গুলো সলভ করা। এবং ওই এমসিকিউ গুলো সলভ করার ক্ষেত্রে যে সকল এমসিকিউ গুলো তুমি একটু বেঁধে যাবা, ওই এমসিকিউটার রুলসটা তুমি বই থেকে জাস্ট দেখে নিবা। কারণ তোমার হাতে সময় আছে মাত্র আর 10 দিন, আজকের দিন শেষ, মাত্র 9 দিন সময় আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হচ্ছে এক্সাম হলে গিয়ে টেনশন ফ্রি থাকা। মানে তুমি টেনশনে পরীক্ষা দিলে তোমার চান্স হবে না, এটা তুমি লিখে রাখো। তুমি যত বেশি টেনশন করবা তত বেশি
তত বেশি তোমার পরীক্ষার মার্কস কম পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, তো প্রথমত কাজটা হচ্ছে পরীক্ষার হলে খুবই টেনশন ফ্রি থাকবা। আর এখন যেহেতু আমাদের বাংলা ইংরেজি জিকে 35 35 70 মার্কস, এই 70 মার্কসের পেছনে আর এই যে 30 মার্কস জিকে, আমরা মৌলিক জিকে নিয়ে এত লাফালাফি না করে আগে 20 22-এর পেছনে ছোট, তারপরে তোমার সময় থাকলে তুমি অন্যান্য টপিক গুলা একটু ঝালাই করে নিবা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখবা যে অনেক সময় যে আমরা একটা জিনিস কমন আসে না বা আমি একটা প্রশ্ন পারতেছি না, ওইগুলো কি দাগাবো কি দাগাবো না, অর্থাৎ নেগেটিভ মার্কসের একটা ভয় আমাদের মধ্যে থাকে। দেখো আমি তোমাদেরকে বলবো যে কোন প্রশ্নটা দাগাবা আর কোনটা দাগাবা না। যে প্রশ্নটা তোমার পরিচিত বাট উত্তর মনে আসতেছে না, অর্থাৎ চারটা অপশন আছে, তুমি মনে করছো সি আর ডি হবে না, এ আর বি এর মধ্যে যে কোনো একটা হইতে পারে, তুমি ওই প্রশ্নগুলোর ক্ষেত্রে রিস্ক নিতে পারবা। বাট যে প্রশ্নগুলো তুমি কখনো শোনোই নাই, মানে যে প্রশ্নের সাথে তুমি কখনো পরিচিতই হও নাই, ওই ওই সকল কোশ্চিন কখনোই দাগাতে যাবে না, কারণ ওই সকল কোশ্চিনের ক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তুমি রিস্ক নিবা ওই কোশ্চিন যে কোশ্চিন তুমি একবার হলে শুনেছো বাট তোমার উত্তর মনে পড়তেছে না, অপশনে একটু কনফিউজ, এ হবে না বি হবে, সি হবে নাকি ডি হবে, এরকম দুইটা অপশনে যখন তোমার কনফিউশন থাকবে তখনই শুধুমাত্র তুমি দাগাবা। তাহলে তোমার যে নেগেটিভ মার্কসের যে একটা ভয়গুলো আমাদের মধ্যে থাকে, ওই ভয়গুলো আর থাকবে না। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকে কোশ্চেন করছে যা ভাইয়া মৌলিক জিকের জন্য আমাদের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলো কি পড়বে এখন। বললাম যে মৌলিক জিকে ক্লাসগুলো নিয়েছে সেগুলো তো স্লাইড আর পিডিএফ তো তোমাদেরকে দিয়েই দিয়েছে, তাই না? তো ওইখানকার গুরুত্বপূর্ণ জিনিসগুলো জাস্ট তোমরা রিভাইজ দিয়ে যাবা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওইটা রিভাইজ যাচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করা, কারণ পরীক্ষার হলে আলটিমেটলি আমাদের এমসিকিউ সলভ করতে হয়। এখন আমি যদি বাসায় নিয়মিত প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যাই, একটা নতুন জিনিস, আমাদের নার্ভাসনেস কাজ করবে। ঠিক আছে, তো এখন বাসায় নিজে নিজে যে কোনো বই থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে তুমি জাস্ট এমসিকিউ সলভ করো। পুরো বই এখন পড়ার দরকার নাই, পুরো অপরিচিত অপরিচিতা গল্প পড়ার দরকার নাই, তুমি আগে এমসিকিউ সলভ করে যাও, যেই এমসিকিউটা বেঁধে যাবে ওইটার রুলসটা তুমি বই থেকে দেখে নিবা। বুঝতে পারছো? আচ্ছা একজন বলছে পিডিএফ এ বেসিক গুলোই দেওয়া দেওয়া হয়েছে, হ্যাঁ তুমি জাস্ট ওই বেসিক গুলাই পড়বা। অনেকে দেখবা বাজারে অনেক বই পাওয়া যায় মৌলিক জিকের, অনেক বই অনেকে বিক্রি করে, এখন এগুলো পড়ার আসলে তোমার সময় না, তোমার 10 দিন পার হয়ে গেছে। আর যদি কেউ আগে পড়েও থাকো, রিভাইজ দেওয়ার ক্ষেত্রে জাস্ট বেসিক জিনিসগুলো রিভাইজ দিবা। আর মৌলিক জিকের পেছনে এত সময় ব্যয় করার কোনো কারণ নাই, কারণ কি তুমি প্রশ্ন ব্যাংক গুলো দেখো যে 8 10টা প্রশ্ন আসে মৌলিক থেকে, বাকি কিন্তু 20 22টা তোমার একদম জেনারেল থেকেই আসে। এবং তুমি বলো যে ধরো যে মুক্তিযুদ্ধ থেকে যদি কোনো কোশ্চেন আসে, ওটা কিন্তু মৌলিক জিকেতেও ফালানো যায়, জেনারেলেও ফালানো যায়, কারণ আমাদের ইতিহাস যাদের আছে মৌলিক জিকের একটা কোশ্চেন। ঠিক আছে, তো ওইটাই যে আমাদের মৌলিক জিকে নিয়ে তো লাফালাফি করার আসলে কোনো প্রয়োজন নেই বা ভয় পাওয়ারও কোনো কারণ নাই। তুমি যদি এই 20 22 মার্কস হাতে রাখতে পারো, এই 70 মার্কসের ভিতর তুমি যদি 50ও পাও বা তুমি 40ও পাও, তাও কিন্তু তোমার একটা ভালো মার্কস চলে আসে। বুঝতে পারছো? আর মোটামুটি তোমাদের 60-এর আশেপাশে বা 55-এর মতো মার্কস পেলেই কিন্তু তোমাদের গুচ্ছতে চান্স হয়ে যায়, প্রায় 4500 4500-এর মতো সিট আছে তোমাদের। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু ভেবেচিন্তে করবা। আচ্ছা আমি পরবর্তীতে সাজেশন দিব, তো তার আগে তোমাদের প্রশ্নের বা তোমাদের কিছু প্রশ্ন থাকলে সেগুলো তোমরা আমাকে একটু বলো, সেই অনুযায়ী আমি তোমাদেরকে আজকে উত্তর দিব। আচ্ছা ভাইয়া মৌলিক জিকে কি বেশি ইম্পর্টেন্ট, দেখো এটা নিয়ে আজকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে জানি, সেজন্যই আমি জিকে নিয়ে একটু বেশি কথা বলছি। আবারও বলি, মৌলিক জিকে প্রশ্ন আসে মাত্র 8 থেকে 10টা বা ম্যাক্সিমাম 12টা, বাকি সবগুলাই কিন্তু আমার জেনারেল নলেজ থেকে আসে, তাই না? তাই 8 10টা 12টার পেছনে ছুটতে গিয়ে তুমি কি 20 22টা কোশ্চেন ছেড়ে দিয়ে আসবা? এটা কিন্তু একটা বোকামি, তাই না? আমাদের চান্স না পাওয়ার একটা কারণ, দেখো শুধুমাত্র পড়লেই হবে না, কিন্তু আমাদের এগুলো টেকনিক্যালি পড়তে হবে, তো আমাদেরকে জানতে হবে কোন জিনিসটা বেশি আসে, যেটা বেশি আসে ওইটার পেছনে ছুটো। মৌলিক জিকে 8 10টা আসে, পারলে পারবা না পারলে নাই, কারণ এখন 10 দিনে তুমি মৌলিক জিকে কখনোই শেষ করতে পারবে না যারা কখনো পড়ো নাই। যারা পড়ে আসো তারা শুধু বেসিক জিনিসটা রিভাইজ দিয়ে যাও। আর এই যে জেনারেল যে নলেজটা, এগুলোর এমসিকিউ একদম যে কোনো একটা বইয়ের এমসিকিউ টপ টু বটম শেষ করো, যেই এমসিকিউটা তুমি বেঁধে যাবা জাস্ট ওই এমসিকিউ রুলসটা তুমি পড়ে নিবা। ঠিক আছে, 10 দিনে তুমি বই কখনোই শেষ করতে পারবা না। আচ্ছা আপনার কত মার্কস ছিল ভাইয়া? আচ্ছা আমার মার্কস এক্সাক্ট খেয়াল নেই, তবে আমার বাংলাতে 35-এ 35 ছিল। ঠিক আছে, বাংলাতে 35-এ 35 ছিল। আচ্ছা দেখো, এর আবার আরেকটি কারণ আছে যে আমি সবসময় এমসিকিউ সলভ করতাম, আমার রিটেন খারাপ হইতে পারে, অন্য কিছু খারাপ হইতে পারে, বাট এমসিকিউতে কোনো ইউনিভার্সিটিতে আমার আটকাইতে পারে নাই। গুচ্ছ, বিউপি, জাহাঙ্গীরনগর যে কোনো ইউনিভার্সিটিতে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হয় জন্য আমি ওখানে টপ করতে পারছি। যদি রিটেন পরীক্ষা হইতো হয়তো বা একটু রেজাল্ট পেছনে আসতো। আর এমসিকিউতে আমাকে আটকানোর না কারণ আমি হচ্ছে প্রচুর এমসিকিউ সলভ করতাম, প্রচুর মানে প্রচুর, একটা বই শেষ হয়ে গেলে ওই রিলেটেড আরেকটা বই আমি কিনে নিয়ে আসতাম বাজার থেকে। তো তোমাদের যেহেতু সময় নাই, এমসিকিউ সলভ করো বেশি বেশি। ঠিক আছে, আচ্ছা একজন বলছো
বাংলায় প্রথম পত্র বেশি ইম্পর্টেন্ট নাকি দ্বিতীয় পত্র? দেখো, আমাদের সময়ে মোট 18টা কোশ্চেন এসেছিল প্রথম পত্র থেকে, ঠিক আছে? প্রথম পত্র থেকে মোট 18টা কোশ্চেন এসেছিল। এখন তোমরাই বলো প্রথম পত্র বেশি গুরুত্বপূর্ণ নাকি দ্বিতীয় পত্র বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস মাথায় রাখবা যে গত বছর 18টা কোশ্চেন প্রথম পত্র থেকে এসেছে জন্য এবছরও যে 18টা কোশ্চেন আসবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাই আমি সবসময় বলি সকল মানে সবকিছুই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যাবা। বাংলা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আজকে দিয়ে দিব, ওইগুলো পড়ে যাবা। দ্বিতীয় পত্রে যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো পড়ে যাবা, মানে দুটোরই ভালো একটা প্রস্তুতি নিয়ে যাবা। তুমি যদি এবারও 18টা প্রশ্ন আসবে তুমি সেটা বিলিভ করে খালি ফার্স্ট পেপার পড়ে গেলা, পরে যে গিয়ে দেখলা কি সেকেন্ড পেপারে বেশি কোশ্চেন আসলো, তখন তো আবার আমাদের দোষ দিতে পারবা না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই ভালো করে পড়বা, দুইটাই ভালো করে পড়বা এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো টপিক বেছে বেছে পড়বা, এমসিকিউ সলভ করবা বেশি বেশি। আচ্ছা, একজন বলছো শর্ট সিলেবাসের কথা। তোমরা শর্ট সিলেবাসে এখন পড়বা, কারণ দেখো শর্ট সিলেবাস কোথায় কাজে লাগবে? জাস্ট তোমার বাংলা ফার্স্ট পেপারে। আর কোথাও কি শর্ট সিলেবাস আছে? জিকে তে কোনো শর্ট সিলেবাস হয় না, ইংরেজি ব্যাকরণে কোনো শর্ট সিলেবাস হয় না। জাস্ট বাংলা ফার্স্ট পেপারে, তাও কোথায়? গদ্য আর পদ্যে। তোমরা ওইটা শর্ট সিলেবাসে পড়ে যাও, বাট নাটক উপন্যাস তো আমাদের এমনিও পড়তে হয়। ঠিক আছে, তো শর্ট সিলেবাস বলতে আসলে আলটিমেটলি কিছুই নাই। তুমি ইংরেজি দেখো শর্ট সিলেবাস হয় না, তুমি জিকে দেখো গ্রামারের, ইংরেজি গ্রামারের কোনো কিছুর কিন্তু শর্ট সিলেবাস হয় না। জাস্ট বাংলার ফার্স্ট পেপারে গদ্য আর পদ্যের যে জিনিসগুলা, শর্ট সিলেবাসটাই একটু মূল করে পড়ে যাও। হ্যাঁ, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, দেখো সাম্প্রতিক সাধারণ জ্ঞানটা আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় গুচ্ছতে কিন্তু একটু কম আসে, বাট 3-4টা যে সাম্প্রতিক গুলো এসেছিল আমাদের সময়ে, তো সেগুলো তোমরা সাম্প্রতিক যে কোনো বই থেকে পড়লেই পারবা। লাইক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, বা বাজারে প্রচলিত বিভিন্ন সাম্প্রতিকের বই আছে। আমাদের জুলাই আন্দোলন হয়েছে, এখান থেকে দেখো প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমাদের এই জুলাই 24শে জুলাই আন্দোলন নিয়ে কিন্তু কোশ্চেন আসতেছে। তো এই টপিক গুলা একটু গুরুত্ব সহকারে অ্যানালাইসিস করে তোমরা পড়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ভাই, ইংলিশ টেক্সট বুক কি ইম্পর্টেন্ট? দেখো, গুচ্ছে আসলে ইংলিশ টেক্সট বুক থেকে খুব একটা প্রশ্ন করে না সচরাচর, করলেও দু একটা করে। তোমরা গ্রামারের দিকে আর একটু মেমোরাইজিং পার্ট অর্থাৎ ভোকাবস এর দিকে একটু ফোকাস করো বেশি। আর ইংলিশ ফার্স্ট পেপারে যে কোশ্চেনটা করলা, সেখান থেকে তোমরা যে পয়েম গুলো আছে সেই পয়েম থেকে লিটারারি ডিভাইস যেগুলো থাকে না, ফিগার অফ স্পিচ, সিমিলি, মেটাফোর, এগুলা নির্ণয় করে বলতে পারে, বা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো থাকতে পারে লাইক ব্রজেন দাস কতবার সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করছিল, এগুলো আসতে পারে, মানে একদম গুরুত্বপূর্ণ এবং খুব ইনফরমেটিভ যেগুলা। আবার কিছু উক্তি আছে লাইক হি হু ওপেন্স দ্য ডোর ক্লোজেস এ প্রিজন, এরকম একটা উক্তি আছে। আবার ধরো তোমাদের যে ভিক্টর হিউগোর যে উক্তিগুলো আছে, কল্পনা চাওলার দেখবে একটা উক্তি আছে। ঠিক আছে, এরকম গুরুত্বপূর্ণ উক্তিগুলো তোমরা একটু পড়ে যাবা। যে ফার্স্ট পেপারে এর চেয়ে বেশি ডিপলি কখনো কোশ্চেন তোমাদের করবে না, বাকিগুলো গ্রামার ভালোভাবে পড়া থাকলে তোমরা অ্যান্সার করতে পারবা। তো সো এই ফার্স্ট পেপারের দিকে আপাতত ইংলিশ ফার্স্ট পেপারের দিকে খুব একটা মনোযোগী হওয়ার দরকার নাই। গ্রামারটা আর ভোকাবুলারিটা আর এমসিকিউটা তোমরা সলভ করো। হ্যাঁ, একজন বলছো ডাইজেস্ট সলভ করো, তোমরা ডাইজেস্ট সলভ করলেই আশা করি এনাফ, কারণ ওইখানে প্রচুর এমসিকিউ দেওয়া আছে। তোমরা ডাইজেস্ট গুলো সলভ করবা, এবং এটা আবারও বলতেছি যে নতুন করে পুরোটা পড়ার দরকার নেই, যে একটা অপরিচিত গল্প পুরোটা পড়বো তারপরে এমসিকিউ সলভ করবো, ওইটা না। আগে এমসিকিউ সলভ করো, যেটা বেঁধে যাবা জাস্ট ওইটা তুমি একটু বই থেকে দেখে নিবা। ঠিক আছে, কারণ 10 দিন সময়, এটা হচ্ছে তোমার রিভাইজের সময়, নতুন করে পড়ার কোনো সময় নাই। আমিও লাস্ট মুহূর্তে জাস্ট এমসিকিউ সলভ করতে গিয়েছি। ভাই, ভাইয়া জিএসটি তে এবার টোটাল কতগুলা সিট আছে? প্রায় 4,000-এর মতো সিট আছে। দেখো কতগুলা সিট আছে, এটা চেয়ে গুরুত্বপূর্ণ আসলে তোমার কয়টা সিট লাগবে সেটা। ঠিক আছে, তোমার তো একটাই লাগবে, তাই না? তুমি 60-এর আশেপাশে মার্কস পাও, তোমার ওই একটা সিট হয়ে যাবে। কয়টা সিট আছে ওইটা আমার দেখার বিষয় না। তুমি পরীক্ষার হলে বসবা, তোমাকে সিট, তুমি ফার্স্ট হলেও তোমাকে একটা সিটই দিবে, লাস্ট হলেও তোমাকে একটা সিটই দিবে। তো ওই 60-এর ভিতর বা 55-এর ভিতর মার্কস থাকলে আশা করি তোমরা সকলেই একটা করে সিট পাবা। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমার আইসিটি পড়া আছে, আগে অর্থনীতি কম বেশি পড়েছি, এখন এই মৌলিক দুইটা এবং জেনারেল প্র্যাকটিস করবো ভাইয়া। হ্যাঁ, প্র্যাকটিস করো, নতুন করে পড়ার দরকার নাই। ঠিক আছে, মানে তুমি কম বেশি পড়েছো, এখন ওইটা বেশি পড়তে যাবা দরকার নাই। যেটুক পড়েছো ওইটুকুই তুমি একটু প্র্যাকটিস করো জাস্ট। নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট প্র্যাকটিস করে যাও, এমসিকিউ প্র্যাকটিস করে যাও, যেখানে বেঁধে যাবা ওইখানে জাস্ট তোমরা একটু বই থেকে দেখে নিবা। প্রশ্ন ব্যাংক পড়বো নাকি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়বো? আচ্ছা, প্রশ্ন ব্যাংক পড়ে দেখো, প্রশ্ন তার তারা হুবহু দিয়ে দিবে না, ঠিক আছে? তোমরা কি বলছি, প্রশ্ন ব্যাংক পড়া মানেও কি ওই এমসিকিউ সলভ করার মতোই। প্রশ্ন ব্যাংক পড়তে পারো, গুচ্ছের প্রশ্ন ব্যাংক পড়তে পারো,
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকও পড়তে পারো, তুমি যেটাই পড়ো এমসিকিউ সলভ করো, তুমি আসমান থেকে পড়ো জমিন থেকে পড়ো যেখান থেকে পড়ো এমসিকিউ সলভ করো, এর বাইরে আর আসলে আর কোনো কিছু বলার নাই। তুমি প্রশ্ন ব্যাংক পড়লে জাস্ট তুমি ধারণা পাবা, এই না, এইটুকুই, তোমার হুবহু কমন কোনো কিছু তুমি পাবা না। আচ্ছা, ভোকাবুলারি কিভাবে পড়বা দেখো, ভোকাবুলারিও দেখবা নতুন কোনো ভোকাবুলারি সচরাচর দেয় না। বিগত সালের যে ভোকাবুলারি গুলো আসে, আবার স্পেলিং এর কথাটা চলে আসবে, যে ভোকাবুলারি, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো, এগুলো আসলে নতুন কোনো কিছুই দেয় না। যে অর্থাৎ মুখস্থ যে টপিক গুলো পাবা, বাগধারা, পারিভাষিক শব্দ, ঠিক আছে, সমার্থক শব্দ, ভোকাবুলারি, স্পেলিং, আবার দেন পাবা তোমরা মানে এরকম মুখস্থ যে টপিক গুলা, এগুলো আসলে নতুন কিছু দেয় না। যা দেয় বিগত সালের প্রশ্নগুলাই দিয়ে দেয়। তো তোমরা এই বিগত সালের কোশ্চেন গুলো সলভ করো, বিসিএস হইতে পারে, যে কোনো হইতে পারে। সচরাচর গাইড বাজারে যে অ্যাডমিশন কেন্দ্রিক বইগুলো আছে, সেই বইগুলোতে কিন্তু সকল বিগত সালের প্রশ্নগুলাই পাওয়া যায়। তোমরা সেইখান থেকে বিগত সালের প্রশ্নগুলো সলভ করো, আশা করি ওই ভোকাবুলারি গুলো ওইখান থেকে কমন পাবা। আচ্ছা, ভোকাবুলারি কি টেক্সট বুকের গুলো পড়বে নাকি? তুমি টেক্সট বুকের গুলো পড়তে পারো, তবে বিষয় হচ্ছে এখন আসলে বই ধরে ধরে পড়ার সময় তোমার নাই। তুমি এখন এমসিকিউ সলভ করো। উম, যে বিভিন্ন গাইড বই পাওয়া যায়, আমাদের ডাইজেস্ট আছে, এই যে সিনোনিম অ্যান্টোনিমস এর যে এমসিকিউ গুলো আছে বিগত সালের, ওই এমসিকিউ গুলো তুমি সলভ করে যাবে এখন, ঠিক আছে? কারণ বই ধরে ধরে ওয়ার্ড পড়ার আসলে সময় তোমার এখন নাই, এবং তুমি ওইটা কভারও করতে পারবো না। আচ্ছা, কত মার্কস পেয়েছিলেন? আমার মার্কস 74-এর আশেপাশে ছিল সব মিলায়ে, বাট আমার এক্সাক্ট খেয়াল নেই, ঠিক আছে? ভাইয়া, প্রশ্ন ব্যাংকের এমসিকিউ এর ব্যাখ্যাগুলো অনেক উপকারী। তুমি যদি প্রশ্ন ব্যাংক পড়ে মনে দেখো, প্রশ্ন ব্যাংকও তো এমসিকিউ সলভের ক্ষেত্রে যাচ্ছে, তাই না? আমার সব কথার একই কথা, সব সাবজেক্টেরই এমসিকিউ সলভ করো, এমসিকিউ সলভ করো, এমসিকিউ সলভ করো, ঠিক আছে? আর তেমন কিছু নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখবা তোমাদের জিএসটি তে একটা প্যাসেজ থাকবে ইংরেজিতে, ঠিক আছে? ইংরেজিতে একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ দেখে তোমাকে 4 থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে বলবে। তো সেই প্যাসেজের অ্যান্সার করার ক্ষেত্রে আগে প্যাসেজ পড়তে যাবা না কখনোই। আগে কি করবা? আগে প্রশ্নগুলো পড়ে নিবা। বুঝতে পারছো? আগে প্রশ্নগুলো পড়ে নেবা, প্রশ্ন পড়ে প্রশ্নের কিওয়ার্ড গুলো একটু মাথায় গেঁথে নিবা। দেন ওই কিওয়ার্ড অনুযায়ী তুমি ওই প্যাসেজটা পড়ে পড়ে দেখবা ওই কিওয়ার্ডটা কোথায় আছে। হ্যাঁ, 74.25। আচ্ছা, এই দেখ, আমার হচ্ছে মার্কস ছিল এটা 74.25। এই বাংলায় ছিল 35-এ 35। ঠিক আছে, তো খুব 100 সেকেন্ড হওয়ার জন্য যে আমি 90-100 পেয়েছি তা না। এভারেজ মার্কস একটু ভালো করে করবা, দেখো তোমরা টপ রেজাল্ট করবা। 74.25 ছিল। এবার জিকে তে সিলেক্টিভ জিকে কোনগুলো, আজকে ওইটা দিয়ে দিব তোমাদেরকে। মানে একদমই না পড়লে যে জিনিসগুলো নয়। হ্যাঁ, ওই জন্যই তো হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম যে মৌলিকের পেছনে ছুটে ভাই ওই যে 20-22টা কোশ্চেন ওটা হারায় ফেলবে। হুম। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কিন্তু, যে বাংলাতে যদি পাস পাও তাহলে যে ফেল, তাও তো কিন্তু না। ঠিক আছে, তো তুমি যদি ইংরেজিতে 30-এ, ধরো যে 30-এ যদি তুমি ধরো 10 পাও ইংলিশে, আর এখানে 35-এ যদি তুমি কত 50 পাও, তাও কিন্তু তোমার লাভ। সরি, 70-এ যদি 50 পাও, 60 মার্কস, তাও তোমার একটা চান্স হয়ে যাবে। বুঝতে পারছো? তো একটু টেকনিক্যালি পড়বা, 2600+ সিট আছে ওইরকমই। সিট কয়টা আছে সেটা গুরুত্বপূর্ণ না, তোমার কয়টা লাগবে ওইটা দেখো। তোমার তো লাগবে একটা। তো একটা পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন তুমি সেটা করো। 74.25 পেয়ে সেকেন্ড টার্মে তো প্রশ্ন কঠিন ছিল। আসলে পরীক্ষার হলে সব প্রশ্নই কঠিন লাগে, বুঝছো? আর দেখো না, হচ্ছে বিভিন্ন সময় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ইন্টারভিউ নেয়, নেওয়ার সময় কি বলে, এই 90টা দাগা এসেছি, 100টা দাগা এসেছি, শিওর চান্স। দেখবা ওইগুলো সবার আগে ফেল করে। কারণ পরীক্ষার হলে কোনোদিনও তোমার 90 পাওয়ার মতো প্রশ্ন কোনোদিনও কেউ করবে না। ঠিক আছে, বা করলেও তুমি 90 পাবা না। কারণ পরীক্ষার হলটাই ওইরকম যে তোমাকে মেন্টালি খুবই চাপ দিবে। তো সেজন্যই বলি যে পরীক্ষার হলে যাওয়ার আগে একটু টেনশন ফ্রি যাবা। চাপ এমনিই থাকবে, এবং তুমি যদি আরো চাপ নিয়ে যাও তাহলে তো কথাই নাই আর। বুঝতে পারছো? তো চেষ্টা করবা একটু টেনশন ফ্রি থাকার, এবং ঠান্ডা মাথায় উত্তর দেওয়া। 90, মানে যে ফার্স্ট হবে সেও কোনোদিন 90 পাবে না, লিখে রাখো। কোথাও 90 পাও না কেউ, ঢাবিতে যে ফার্স্ট সেও মনে হয় 90 পায় না। ঠিক আছে, 90 পাওয়ার মতো কোশ্চিনও কেউ করে না। আচ্ছা, আর নেগেটিভ মার্কস এর বিষয়টা ওইটা বললাম যে দাগাবা হচ্ছে ওইগুলা যেগুলা তুমি পারবা, আর হচ্ছে কনফিউশন হচ্ছে এ আর বি এর মধ্যে। যেমন ধরো তুমি চারটাতেই কনফিউশন, ABCD চারটাতেই কনফিউশন, ওইগুলা তোমার দাগানোর দরকার নেই। ঠিক আছে, যেই একটা কোশ্চেন তোমার এ আর বি এর মধ্যে কনফিউজ, ওইগুলা একটু তুমি রিস্ক নিতে পারো। বুঝছো?
আচ্ছা, গত বছর সত্যি কি কঠিন ছিল? কোনো কঠিনই ছিল না। কঠিন থাকলে কি আমি বাংলায় 35-এ 35 পাইতাম? সাইফ স্যারের স্টুডেন্ট মিয়া তোমরা, সাইফ স্যারের স্টুডেন্ট হয়ে যদি বলো, হাসনাত ভাই স্টুডেন্ট তোমরা, তাই তোমরা যদি বলো কঠিন, তাহলে কি বলার আর। কোনো কঠিনই নেই, ঠিক আছে, খুবই সহজ। তোমরা ঠান্ডা মাথায় উত্তর করে যাবে, জাস্ট এমসিকিউ সলভ করো, এমসিকিউ সলভ করো। ওই তো পারা প্রশ্নগুলো ভুল করে আসে, এটাও ওইটার জন্যই, টেনশনের জন্যই পারা প্রশ্ন তোমরা ভুল করে আসো। আচ্ছা, আমি উত্তর করেছিলাম, যেহেতু শেষ পরীক্ষা বললাম না, টেনশন ফ্রি ছিলাম, তো সব দাগাইছিলাম প্রায়, বুঝছো, সবই দাগাইছিলাম মোটামুটি। তো তোমরা সব দাগাতে যাও না, যেহেতু তোমরা এখন যারা লাইভে আছো বা জুমে আছো, তোমরা তো যেহেতু চান্স অনেক জায়গায় হয়নি কারো, তো যাদের চান্স হয়নি এই রিস্কটা নেওয়ার দরকার নেই, যে কটা জিনিস পারো ওই কটা জিনিস দাগাও, ঠিক আছে। কারণ আমি হচ্ছে বিউপি আর গুচ্ছ, এই দুইটাতে আমি টেনশন ফ্রি ছিলাম, একদম আল্লাহর নাম করে সব দাগাইছি, ঠিক আছে। তো এই টেনশন ফ্রি থেকে যদি তুমি দাগাইতে পারো, তাহলে তুমি টপ রেজাল্ট করতে পারো, আর টেনশন নিয়ে দাগাইতে গেলে তুমি জানা জিনিস ভুল করবে। তো এমন ভাবে দাগাবা যেন নেগেটিভ মার্কস খুব বেশি না আসে। আচ্ছা, এই সাজেশন গুলো দিই। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, বিভিন্ন কথা বললাম, যে ইংরেজির ক্ষেত্রে কিছু জিনিস তোমরা একটু পড়ে যাবা গুরুত্বপূর্ণ। লাইক এখানে পার্টস অফ স্পিচের যে জিনিসগুলা, এই পার্টস অফ স্পিচ গুলো একটু পড়ে যাওয়া, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন গুলা, এবং পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ পজিশন আর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দেয়, দেওয়ার পর একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে, সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের। বা তোমাকে একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস দেয় অনেক সময়, সেখানে কি নাউন বসাবে না অ্যাডভার্ব বসাবা নাকি অ্যাডজেক্টিভ বসাবা, এই জিনিসগুলো একটা বেসিক ধারণা তোমরা নিয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসটা প্রতি বছর আসে, তোমরা গত বছরও দেখবা। রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতর তোমরা 4-5টা জিনিস ইনক্লুড করবে, সেটা হচ্ছে টেন্স, পজিটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর হচ্ছে আমরা যে জেনারেল রুলস গুলা পড়ি, ঠিক আছে। মানে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে এই কয়টা জিনিস পড়বা: টেন্স, পজিটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর হচ্ছে কি জেনারেল যে রুলস গুলা সচরাচর থাকে সেটা পড়বা। আর ইংরেজি অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টটা পড়বা, লাইক সো এম আই, সো ডিড হি, এই জিনিসগুলা আসে এবং গত বছর এসেছিল আমাদের সময়, ঠিক আছে। ইমবেডেড কোশ্চিন পড়বা, ইনভার্সন অফ ভার্ব পড়বা, আর ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশন, এটা কিন্তু প্রতি বছর আসে, আমাদের সময় এসেছিল যে একটা ক্লজ দিয়ে দিবে, সেই ক্লজটা কি, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ না নাউন ক্লজ, এই জিনিসগুলো তোমাদের আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের সময় 3 থেকে 4টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছিল মুখস্থ পাঠের ভিতর। আর ফ্রেজাল ভার্ব ইডিয়ম আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা এক নজর এমসিকিউ গুলো একটু দেখে যাবা, ঠিক আছে। মানে সবগুলা টপিকেরই এখন নতুন করে রুলস পড়তে যেও না, তোমরা এমসিকিউ সলভ করো, যে এমসিকিউটা তোমরা বেঁধে যাওয়া জাস্ট ওইটা রুলস দেখে নিবা তোমরা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে তোমরা একটু জিকের ক্ষেত্রে সচরাচর প্রাচীন বাংলার ইতিহাস থেকে কোশ্চিন আসে। ভারতীয় উপমহাদেশে যে বিভিন্ন শাসনামল গুলো আছে, গুপ্ত, ঠিক আছে, যে বংশকেন্দ্রিক যে শাসনামল, গুপ্ত, মৌর্য, পাল, সেন, এদের শাসনামল গুলো একটু পড়ে যাবে, এবং এই শাসনামল গুলোতে যে গুরুত্বপূর্ণ যে শাসক ছিল তাদের বিভিন্ন কর্ম থেকে কিন্তু কোশ্চিন আসে, কে কোন গ্রন্থ লিখেছে সেখান থেকে কোশ্চিন আসে, ঠিক আছে। আর গুরুত্বপূর্ণ উপাধিগুলো আসে। ব্রিটিশ শাসনামলটা পড়বা, তারপরে মুসলিম সালতানাত ছিল, যে তোমাদের সুলতানি যুগ যেটা, মুসলিম মুঘল সম্রাটদের যুগটা, পাকিস্তানি শাসনামল অর্থাৎ 1952 থেকে 1971 সালের যে সময়টা, সেখান থেকে কিন্তু কোশ্চিন আসে। আচ্ছা, দেন মুক্তিযুদ্ধ পার্ট, এটা তো সবসময় গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তবে এবারও কোশ্চিন আসবে। প্রতিবারই মোটামুটি মুক্তিযুদ্ধ পার্ট থেকে সব বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখো তো কোশ্চিন আসে। সংবিধানটা পড়ে যাবা, যদিও সংবিধান নিয়ে প্রচুর কথা হচ্ছে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে, সংবিধানটা একদম বেসিকটা তোমরা একটু দেখে যাবা, ঠিক আছে। ভৌগোলিক পরিচিতিটা, মহাদেশ ও দেশ পরিচিতি, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশগুলোতে কি আছে কি নেই, বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশগুলোর নেতা কে ছিল, ঠিক আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান আছে, কারাগার আছে, ঠিক আছে, এই জিনিসগুলো পড়ে যাবা। তাদের সংসদ কত কক্ষ বিশিষ্ট, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে যাবা। দেন গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো, জাতিসংঘ আছে, ইউরোপীয় ইউনিয়ন আছে, তাই না, ইউনেস্কো, বা এরকম যে যত সংস্থাগুলো আছে তাদের সদর দপ্তরগুলো এক নজর দেখতে পারো, এবং তাদের গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকলে তোমরা সেগুলো দেখবা। এবং বিভিন্ন আন্দোলন, বিপ্লব, বা আমাদের যে জুলাই আন্দোলন হয়েছে, এটা থেকে প্রশ্ন আসতেছে সব, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। আশা করি গুচ্ছ কমিটিও এখান থেকে কোশ্চেন করবে। আর যে যুদ্ধগুলো, বিশ্বযুদ্ধ, ক্রুসেড যুদ্ধ, ঠিক আছে, এরকম আফিম যুদ্ধ, এই যুদ্ধগুলো তোমরা সবাই পড়ে যাবে। আর বিভিন্ন আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনগুলো পড়বা। বিভিন্ন বিপ্লবগুলো হয়েছে, যে কিউবাতে হয়েছে, যে
রোজ বিপ্লব, তাই না? তিউনিসিয়াতে যে বিপ্লব গুলা হয়েছে, এই বিপ্লব গুলো তোমরা পড়ে যাবা। সভ্যতা পড়ে যাবা, ঐতিহ্য, যে বিভিন্ন পুরস্কার আছে, শিল্প আছে, অর্থাৎ কে কোন আর্টটা করেছে, লিওনার্দো ভিঞ্চির আর্ট কোনটা, পাবলো পিকাসোর আর্ট কোনটা, এই জিনিসগুলো পড়ে যাবা। যে ইনকা সভ্যতা, গ্রিক সভ্যতা, এই সভ্যতাগুলো তোমরা পড়ে যাবা। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো পড়বা। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি পড়বা, লেখক এবং বিভিন্ন জনের উক্তি পড়বা, ঠিক আছে? লাইক জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এরকম যে বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তিগুলো আছে, সেই উক্তিগুলো পড়বা। আর গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক থেকে মোটামুটি 3 থেকে 4টা কোশ্চিন তোমরা পাবা। সেই 3 থেকে 4টা কোশ্চিনের জন্য সাম্প্রতিক যে তোমরা সচরাচর যে বইগুলো পড়ো, ওই বইগুলো থেকে পড়লে সচরাচর সাম্প্রতিক তোমরা পাবা। আর মৌলিকের ক্ষেত্রে দেখো, মৌলিক তো বিভিন্ন বিষয় আছে, মৌলিকের মনোবিজ্ঞান আছে, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, অনেক টপিক আছে। তো এই মৌলিক দিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অর্থনীতি, সরি নৈতিক লিখেছে, অর্থনীতি, ইতিহাস, পৌরনীতি, তোমাদের সমাজবিজ্ঞান, আর হচ্ছে যুক্তিবিদ্যা, আইসিটি, এগুলোর একদম বেসিক পার্টটা পড়ে যাবে তোমরা, ঠিক আছে? মানে একদম গভীর ভাবে যে কোনো কিছু পড়তে হবে তা না, একদম বেসিক পার্টটা পড়ে যাওয়া এটা, ঠিক আছে? এই কয়েকটা জিনিস জিকেতে পড়বা। আর বাংলার ক্ষেত্রে দেখো, বাংলার ক্ষেত্রে শুধু প্রথম পত্রের যে শর্ট সিলেবাসটা, সেই শর্ট সিলেবাসটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। মানে মেইনলি বড় সিলেবাস পড়ার দরকার নেই, শর্ট সিলেবাসটাই গুরুত্ব দিয়ে পড়বা। নাটক উপন্যাস থেকে কোশ্চিন আসে প্রায় 4 থেকে 5টা, ঠিক আছে? 3, 4, 5টা কোশ্চিন আসে নাটক উপন্যাস থেকে। এটা একদম খুঁটে খুঁটে এমসিকিউ গুলো সব কয়টার এমসিকিউ পড়বা জাস্ট, এখন নতুন করে পুরোটা পড়ার সময় নাই, এমসিকিউ পড়বা। আর দ্বিতীয় পত্রে এইচএসসি যে সব টপিক, দেখো এইচএসসি এর আমরা কি আছে, উচ্চারণ আছে, তাই না, বানান আছে, তারপরে তোমাদের শব্দ আছে, পদ প্রকরণ আছে, তারপরে আবার তোমাদের যে সমাস আছে, মানে এই যে এইচএসসি যে টপিক গুলা, উপসর্গ আছে, এই এইচএসসি টপিক গুলা কিন্তু সব পড়ে যাবে এখান থেকে। মানে এখানে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আছে, আমাদের সময় উচ্চারণ থেকে এসেছে, বানান থেকে এসেছে, সমাস থেকেও এসেছে। প্রত্যেকটা এইচএসসির প্রত্যেকটা টপিক থেকে তোমাকে একটা করে কোশ্চেন তুমি পাবা। আর এর পাশাপাশি গুরুত্বপূর্ণ যে ধ্বনি বর্ণগুলা, লাইক ঘোষ ধ্বনি কোনটা, অঘোষ ধ্বনি কোনটা, বিভিন্ন ধ্বনির যে পরিচয়গুলো আছে, কণ্ঠনালী থেকে কোন ধ্বনি উচ্চারিত হয়, জিহ্বামূল থেকে কোন ধ্বনিগুলো উচ্চারিত হয়, এই ধ্বনিগুলো তোমরা, এই জিনিসগুলো পড়ে যাবা। কোন বর্ণের নাম কোনটা, এটা পড়ে যাবা। দেন সন্ধি থেকে কোশ্চেন আছে, খুব গুরুত্বপূর্ণ। আমরা আবিধানিক ক্রমগুলা পড়বা, এদিক ধ্বনি পরিবর্তন পড়বা, ঠিক আছে? এর পাশাপাশি যে মুখস্থ পাঠ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, আর হচ্ছে বাগধারা, এই 3টা জিনিস পড়লে মোটামুটি তোমরা মুখস্থ পাঠগুলা পারবা। তো বিষয়টা হচ্ছে, এখানে যে সাজেশনটা দিলাম, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলা, এগুলা আগে তোমরা পড়বা, এগুলো আগে শেষ করবা। দেন তোমার কাছে যদি সময় থাকে, সে অনুযায়ী তুমি পরবর্তীতে তোমার ইচ্ছা মতো বাড়িয়ে বিভিন্ন টপিক পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, আশা করি এই কয়েকটা জিনিস তোমাদের কাজে লাগবে। আহ এই বাংলায় শর্ট সিলেবাস গুলো পড়বা, জিকে এটা, আর ইংরেজি, এই জিনিসগুলো। এবং দাগানোর সময় খুবই ঠান্ডা মাথায় দাগাবা, চাপ নেওয়া যাবে না, মনে রাখবা চাপ যত নিবা তত ভুল হবে অ্যান্সার। এবং 2 আর 2 4 হয় এমন কোশ্চেনও তোমরা ভুল করে আসবা যদি টেনশন ফ্রি না থাকো, ঠিক আছে? আর করণীয়র ক্ষেত্রে প্রথমত টেনশন ফ্রি থাকবা, আর হচ্ছে মৌলিক, আবারও বলি, মৌলিক জিকের পেছনে এত দৌড়াদৌড়ি করার কিছু নাই। তোমরা জেনারেল যে জিকে গুলো, সেটা একটু ভালো করে আগে আয়ত্ত নাও। আর বাংলা ইংরেজিতে একটা ভালো মার্কস ক্যারি করে নিয়ে আসো। সব মিলায় যদি 60 পাও বা 55-র আশেপাশে মার্কস থাকে, তোমরা আশা করি চান্স পাবা, ঠিক আছে? ভাই কারো যদি প্রশ্ন থাকে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসইউ এর গুলো এনাফ। হ্যাঁ, আশা করি এর ভিতরে আসবে। লাইক অ্যাড টু, তাই না? এই জিনিসগুলো তো সব বইতে একই জিনিস পাবা, শুধু এসইউ পড়ো বা যেটাই পড়ো, বিভিন্ন বই থেকে পড়তে পারো, এসইউ ডাইজেস্ট কমপ্লিট করতে পারো। সবাই যে কোনো জায়গাতেই জাস্ট এমসিকিউ সলভ করো। তাহলে কতটা দাগানো উচিত। শুনো ভাই হচ্ছে, একটা ছেলে সবগুলা দাগায় দেখছিল, হচ্ছে গুচ্ছেতে সায়েন্সের মনে হয় -17.75 পেয়েছিল, বুঝছো? তো যে বললা যে কতগুলা দাগানো উচিত, তুমি যদি মনে করো 100টা দাগাবা, তুমি 100টাই দাগাও, কোনো সমস্যা নাই। তোমার চান্স পাওয়ার জন্য যেগুলা দাগাতে তোমার মন চায় তুমি দাগাও, বাট এমন করো না যে ওই সায়েন্সের ওই স্টুডেন্টের মতো 17.25 মাইনাস পেয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, আপনি শেষ সময় কিভাবে পড়তেন, মানে আপনার পড়ার রুটিনটা কেমন ছিল, কোন টপিক কতটুকু করে পড়তেন? দেখো, আমি যেভাবে পড়ছি সকাল থেকে, সেটা মানে এখান থেকে ওইটাই বলতেছি, জাস্ট এমসিকিউ পড়েছি শেষ মুহূর্তে, জাস্ট এমসিকিউ। তুমি 10 দিনে কখনোই বই সম্পূর্ণ ধরে ধরে, ওয়ার্ড ধরে ধরে পড়ে শেষ করতে পারবে না। জাস্ট এমসিকিউ পড়ে যাও, যেই টপিকটাতে বেঁধে যাবা, জাস্ট ওই টপিকের রুলসটা পড়ো তুমি। বুঝতে পারছো? এখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে সবগুলো ধরে ধরে এমসিকিউ পড়ো। যে টপিকটা ভুলে যাবা, জাস্ট ওই টপিকের এমসিকিউ গুলো তোমরা হচ্ছে রুলসটা পড়ে নিবা। হ্যাঁ, স্লাইড তোমরা পেয়ে যাবা হয়তো।
তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমার এইচএসসি ব্যাচ কত? আমি হচ্ছে লাস্ট ইয়ার এইচএসসি পরীক্ষা দিয়েছি, অর্থাৎ এইচএসসি 23 ব্যাচ। তাহলে টেনশন ফ্রি থাকার উপায়? টেনশন ফ্রি থাকার উপায় হচ্ছে আহ আগের দিন রাতে ভালো একটা ঘুম দিতে হবে তোমাকে, প্রথমত এইটা, যে ঘুম না হলে টেনশন কাজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে মনে মনে এটা চিন্তা করে নিবা, হইলে হবে না হলে নাই। ঠিক আছে? এর বাইরে টেনশন ফ্রি থাকার কোনো উপায় নাই। মানে টেনশন ফ্রি থাকার আরেকটা উপায়, যে মনে মনে এটা চিন্তা করবো আমি যদি টেনশন করি তাহলে আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, তাই আমার টেনশন করা যাবে না। আর রাত্রেবেলা, পরীক্ষার আগের দিন রাত্রে একটা ভালো একটা ঘুম দিবা তোমরা সবাই। ঠিক আছে? ঘুমই তো আসে না, এই ঘুম আসে না কারণ টেনশন করো, তাই টেনশন বাদ দাও, ঘুম চলে আসবে। দেখবা মাথায় যখন চুল পড়ে যায় অনেকে, আচ্ছা আমরা চুল বিভিন্ন ওষুধ কিনতে যাই, বিভিন্ন দোকানে বিভিন্ন মানুষের কাছে যাই, আমিও একসময় যাইতাম। তো যখন এই চুল পড়া নিয়ে টেনশন কমাই দিবা, দেখবা চুল পড়াও বন্ধ হয়ে যায়। এবং এটার আমি নিজেই এটা একটা উপকারিতা পেয়েছি। ঠিক আছে? হলে আসার পরে আমারও দেখা যায় একটু চুল টুল পড়ে যেত, খুব টেনশনে ছিলাম কয়েকদিন। তো একটা বড় ভাই বললো যে যেটা নিয়ে টেনশন করবি ওটা সবচেয়ে বেশি ঘটবে। তো চুল পড়া, ওই চুল পড়া নিয়ে টেনশন কমাই দিছে, আমার বিন্দু মাত্র চুল পড়ে না। ঠিক আছে? তো তুমি যদি টেনশন করো যে আমার পরীক্ষা খারাপ হবে, চান্স পাবো না, তাহলে তুমি আসলেও পাবা না। তো ওটা নিয়ে টেনশন বাদ দাও, যা হবে আল্লাহ ভরসা। আগের দিন ঘুম ধরে না অনেক চেষ্টা করেও। এই ঘুম না ধরলে ভাই তোর ঘুমের ওষুধ ছাড়া তো উপায় নাই আর। এক্সামের আগের দিন রাতে মনে হয় এই টপিক না দেখলে, তো এই জন্যই আগে এই সব টপিক গুলো একটু সলভ করে নিবা। ঠিক আছে? মেমোরাইজিং থেকে কয়টা কোশ্চেন আসছে? আচ্ছা, মেমোরাইজিং থেকে তোমরা মোটামুটি 5 থেকে 6টা কোশ্চেন পাওয়া লাগে। আমাদের অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন আমাদের কয়টা, প্রায় 3টা কোশ্চেন, 4টা কোশ্চেন আসছিল অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন থেকে। ভোকাবুলারি থেকে কিছু কোশ্চেন এসেছিল। মানে মোটামুটি 35টা কোশ্চেনের ভিতর 7 থেকে 8টা কোশ্চেন তোমরা মেমোরাইজিং পার্টের ভিতর পাবা। বুঝতে পারছো? আর খুব ক্রিটিক্যাল কোশ্চেন করে না, তোমরা ক্রিটিক্যালি ভাবো জন্য ওটা তোমাদের ক্রিটিক্যাল মনে হয়। একদম সিম্পল ওয়েতে ভাববা, ভালো করে ভাববা, দেখবা তোমাদের কোশ্চেন পারবা সবকিছু। এই শেষ করে দেবো নাকি? কারো কোনো যদি কোশ্চেন থাকে, সাজেশনটার আমার পিডিএফ চাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ জি বলো। ভাইয়া আপনি যে সাজেশন দিয়েছেন তার ভিতরে তো আপনার ডাইজেস্টে যে আমাদের গুচ্ছের ওই আর কি লিস্ট অনুযায়ী ওইটার সাথে সবকিছু তো মিলে না। কোনটা মেলে না? যেমন ভাই আপনি বলছেন মৌলিক জিকে, তো গত বছরের মৌলিক জিকের লিস্ট অনুযায়ী দেখছি যে 18টার মতো মৌলিক জিকে আসছে গত বছর। Digest- আচ্ছা, বিষয়টা হচ্ছে, ভাই আমি ওর প্রশ্ন আমি বুঝতে পারি না। গত বছর 18টা আসছে? জি হ্যাঁ ভাইয়া হ্যাঁ। ওই আচ্ছা। ডাইজেস্ট। হ্যাঁ। আচ্ছা দেখো, তুমি যে সংবিধানটা পড়ো, তোমার পৌরনীতি সাবজেক্টেও পড়ো, আবার যে মুক্তিযুদ্ধটা পড়ো ইতিহাস সাবজেক্টে পড়ো না, আবার যে বংশের যে পরিচয়গুলো পড়ো ওটাও তো ইতিহাসের ভিতর পড়ো। তো ওইখান থেকে যদি কোশ্চিন আসে ওইটাকে যদি তুমি মৌলিক জিকের ভিতর ধরো তাহলে তো হচ্ছে না। তুমি মৌলিক জিকে কোনটা ধরবা যেটা আসলে তোমার একাডেমি, আসলে জাস্ট ওটা তুমি একাডেমিকেই পড়ো। লাইক যদি যে অর্থনীতির কথাগুলো যদি চিন্তা করি বা যুক্তিবিদ্যার কথাগুলো যদি চিন্তা করি, ঠিক আছে, বা আইসিটির কথাগুলো যদি চিন্তা করি, ওইগুলা কিন্তু জাস্ট শুধু তুমি একাডেমিকের জন্য পড়ো। বাট তুমি দেখো যে মুক্তিযুদ্ধ টপিক গুলো পড়তেছো, সংবিধান পড়তেছো, দেখো নদ নদীও কিন্তু আমাদের আছে একাডেমিকে, বা বংশের যে পরিচয়গুলো সেগুলো আমাদের একাডেমিকে আছে। তো ওইগুলাকে আসলে মৌলিক জিকের ভিতর তোমার ধরা যাবে না, কারণ ওইগুলো তো তোমার জেনারেল জিকেতে তুমি এমনিই পড়ো, এটা পড়ো না। জি আমার কথা কি বুঝতে পারছো? জি। লাইক আচ্ছা ভাইয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল কবে, ওটা মৌলিক জিকেতেও আছে, সাধারণ বইতেও আছে, তো ওইটা তো আর মৌলিক জিকেতে ধরা যাবে না। তোমার মূল বইটাই ভালো, আচ্ছা ভাই। জেনারেল নলেজের যে সাধারণ যে বইগুলো আছে ওইগুলোই ভালো করে পড়ো। তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি মৌলিক জিকে গুলো ভালো করে প্র্যাকটিস করো, জাস্ট বেসিক গুলো প্র্যাকটিস করবা। ভাইয়া, জি বলো। এই জিএসটি এর বাইরে থেকে মানে একটু আমার ব্যক্তিগত প্রশ্ন করতাম কি বললে? যে মানে জিএসটি এর যে কোর্স মানে যে আপনি সেমিনার করে দিয়েছেন না এর বাইরে প্রশ্নটা করতাম। মানে এর বাইরে প্রশ্ন করবে কিনা? হ্যাঁ, এর বাইরে প্রশ্ন করা যাবে? আচ্ছা, এর বাইরে কোশ্চেন বলতে আমি এখানে যেগুলো দিয়েছি। আচ্ছা হ্যাঁ, করতে পারো করতে পারো। আচ্ছা ভাইয়া, মানে ধরেন আমি ঢাবিতে পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছিলাম, কিন্তু
হয়তো কিছু দুই একটা ভুলের জন্য অনেক মেরিট পিছনে চলে গেছে, 2000 প্লাস মানবিকে, বি ইউনিটে। তো এখন কি এই ঢাবির সাবজেক্ট, ভাষাভিত্তিক সাবজেক্টের জন্য ওয়েট করবো, নাকি জগন্নাথের মিডিয়াম সাবজেক্ট বা চট্টগ্রামের মিডিয়াম সাবজেক্টে ভর্তি হয়ে যাবো? তোমার পজিশন কত? ঢাবিতে 2030। না, দরকার নাই, তুমি জগন্নাথের বা অন্যান্য ভার্সিটি সাবজেক্টের জন্য ওয়েট করো, কারণ 2030-এর সাবজেক্ট আদৌ আসবে না, আর আসলেও দরকার নেই পড়া, ঠিক আছে? জি, মানে এটাই, মানে আমি জানতে চাইছিলাম, মানে ঢাবির মতো তো ওই আবার পাবো না, ওই জন্যই লেগেছি ট্যাগ, ওইগুলো তো আর আসলে পাওয়া একটা যাবে আবেগ না। থাকে ওই এক বছরের পর তোমরাই বলবা ঢাবির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বলতে চাচ্ছি যে যেহেতু মৌলিক জিকে আমার আগে থেকে পড়া নেই, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে আমার এসএসসি আইসিটি ছিল, তারপরে অর্থনীতি ছিল, মানে এই দুইটা আমি মোটামুটি ভালোই পারি, কিন্তু হুম সমাজবিজ্ঞান আমার ছিল না। পরিণীতি ছিল না, কিন্তু পরিণীতি তারপরে পারি। সেই ক্ষেত্রে আমি হুম ভূগোল, যুক্তিবিদ্যা বা সমাজবিজ্ঞান বাদ দিতে চাচ্ছি। কোনো সমস্যা নেই। তুমি যদি সমাজবিজ্ঞানের জনক কে পারো? হ্যাঁ, এটা পারি। তাহলে তো হয়ে গেছে। অগাস্ট কোর্ট। পড়ছি, মোটামুটি পড়ছি আর কি। তবে মানে মোটামুটি পড়া নাই, আমার কাছে মৌলিক যেগুলো থেকে। এখন কঠিন লাগে, আমি মানে সেগুলো ছেড়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, শোনো, তোমার হাতে তো 70 মার্কস আছে, তুমি এই 70 মার্কসের দিক তাকাও না কেন? তুমি 8-10টা মৌলিক জিজ্ঞাসা আসবে তুমি। হ্যাঁ, আমি তো সাধারণ জ্ঞানে 18 পাইছিলাম, তুমি জানো? তো মৌলিক জিকে পড়িই নাই, তা আমি কি সেকেন্ড হইতে পারি নাই? অনেকে আমার মৌলিক জিকের বইও ছিল না আমার বাসায়, বুঝছো? আমার মৌলিক জিকের বইও ছিল না বাসায়, তাও তো আমি সেকেন্ড হয়েছি। কেন হয়েছি? কারণ আমি হচ্ছে বৃহত্তম যেটা সেটার পেছনে দৌড়াও সবসময়। এই 70 মার্কস, আর এই যে তোমার জেনারেল যে জিকের 20 মার্কস বা 22 মার্কস, 90 মার্কস তোমার এখানে আছে, তুমি 10 মার্কের পেছনে ছুটতেছো কেন? হ্যাঁ, তুমি 90 জায়গায় 80 পাও, যে ফার্স্ট হয়েছে সেও 80 পায় নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। মৌলিক জিকে নিয়ে একদমই মাথা ঘামাও না। তুমি জেনারেল যে জিকের বইগুলো আছে তুমি ওইগুলা পড়ো। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। ভাইয়া, বলো। হ্যালো ভাইয়া। জি, বলো বলো, শুনতে পাচ্ছি। ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে, আপনি এতক্ষণ থেকে বলতেছেন মৌলিক জিকে নিয়ে একদম মাথা ঘামাবেন না। হুম হ্যাঁ ভাইয়া, আপনি বলতেছেন মৌলিক জিকে নিয়ে একদম মাথা ঘামাবেন না, কিন্তু ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তো ভাইয়া 40 মার্ক মৌলিক জিকে, আর 10 মার্ক মেইন জিকে, আর বাংলা ইংরেজি 25-25। আচ্ছা, আমি কি কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতেছি না পঁচিশ গুচ্ছ নিয়ে তারিখ কথা আবার এটা বলতেছি? পরীক্ষা। আরে কথা তো হচ্ছে আজকে জিএসটি নিয়ে, এখানে কি লেখা? না, আমি, জি ভাইয়া বুঝছি, আমি আপনাকে এই যে কোয়েশ্চেন করছিলাম, অনেকটা 3-4 বার কোয়েশ্চেন করেছিলাম, আপনি হয়তো দেখেন নাই, এই জন্য এখন ও, বলতেছি যে ওইটার জন্য কি করব। কুমিল্লা যদি 40 মার্কসের পঁচিশ জন্য তারিখ মৌলিক দুই জিকে দিন একদম আছে লিখেই হাতে। রাখে, তাহলে তুমি ওটার জন্য পড়ো, বাট আমাদের আজকে সেশনটা কিন্তু গুচ্ছের জন্য, বুঝছো? তো গুচ্ছের জন্য আসলে এত জি দরকার ভাইয়া, নেই। মানে ভাই ওইটার তুমি জন্য যেটুক। আচ্ছা, তো আমি ঠিক আছে, মোটামুটি কুমিল্লার জন্য ভাই ওই যে ভাইয়া জুবায়ের। শেষ করে দেবো ভাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি জি, বলো। ভাইয়া প্রশ্ন যেটা আপনাদের বেলায় যে কোশ্চেনটা হয়েছিল, তো ওইটাতে দেখলাম বেশিরভাগ কোশ্চেন গুলো রিপিট, মানে রাবির কোশ্চেন ব্যাংকটা পড়ছিলাম তো দেখি যে ওখান থেকে, তাহলে কি লাস্ট মোমেন্টে রাবি চবি এই প্রশ্নগুলো সলভ করব? আমি তো বললাম এমসিকিউ সলভ করো, তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সলভ করো। প্রশ্ন ব্যাংক থেকে আর করতে পারো, গাইড বই থেকে করতে পারো, যেখান থেকে করো, এমসিকিউ সলভ করো। আর ইংলিশের ক্ষেত্রে কি ভোকাবুলারি পার্টটা স্কিপ করা যায়, মানে হলো প্রিপজিশন ব্যতীত, মানে ধরেন অ্যান্টোনিম অথবা ইডিয়ম ফ্রেজ এই টাইপের জিনিসগুলো? তোমার যদি গ্রামারে ভালো দখল থাকে, তোমার যদি কনফিডেন্স থাকে যে ওই ভোকাবুলারি 2-3টা বাদে যা আসবে সব পারবো, তাহলে তুমি স্কিপ করো। বাট এমন যদি হয় তুমি গ্রামারে একদম উইক, তাহলে তো স্কিপ করলে আরো সমস্যা, তাই না? চেষ্টা করবা, জি যদি ভাই, বুঝছি। সময় থাকে তাহলে তুমি, যদি সময় থাকে তাহলে তুমি এমসিকিউ গুলো একটু, বিগত সালের এমসিকিউ গুলো একটু দেখে যাও, বুঝছো? আচ্ছা ভাই। ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।